বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা জীববিজ্ঞানের কোষ বিভাজন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রত্যেকটা প্রাণীর একটা সুপ্ত অভিব্যক্তি এটাই যে তারা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তাদের যখন পরকালের ডাক আসবে। কিন্তু তারা চায় যে তাদের জীবনের অস্তিত্ব তাদের সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে বজায় থাকুক। ঠিক এই কারণেই তারা কিন্তু বংশ বিস্তার করার মতো যে মৌলিক যে বিষয়টি আছে, এটা কিন্তু তারা করে থাকে। আর এই বংশ বিস্তার করার মধ্য দিয়ে তারা মৃত্যুর পরেও তারা তাদের অস্তিত্বকে টিকে রাখে। আর এই বিষয়টি মূলত এখানকার আজকের মূল পড়া। তো আমরা এখন যেটা দেখতে যাচ্ছি তা হলো কিভাবে এই সিস্টেমটি কাজ করে। আমাদের বংশ বিস্তার করার প্রক্রিয়াটি মূলত তোমার দুই রকম। তাহলে বংশ বিস্তার করার প্রক্রিয়া যেহেতু দুই রকম ভাবে আছে, একটা হলো যৌন জনন ক্রিয়া আর একটি হলো অযৌন জনন ক্রিয়া। আজকে আমরা এই যৌন জনন ক্রিয়াতে যে বংশ বিস্তারটা হয়, হওয়ার পর কোষ কিভাবে বিভক্ত হয়, আমরা সেই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো ফার্স্ট এখানে যেটা আছে তা হলো কোষ বিভাজন প্রক্রিয়াটি কত রকম এবং কি কি। কোষ বিভাজন প্রক্রিয়া প্রধানত তিন রকম। একটা হলো মাইটোসিস, আর একটা হলো মিওসিস, আর একটা হলো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস তোমার এখানে সরাসরি হয়তো দেওয়া নাই, বাট আমি একটু ধারণা দিচ্ছি, যেটা বাংলায় বলা হয় দ্বিবিভাজন। অর্থাৎ একটা কোষ এটা সরাসরি তার নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গাণুগুলো বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। তো এটার নাম হলো দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়াটি হলো এরকম, যে প্রক্রিয়াতে কোনো জীবদেহের কোষ ধারাবাহিকভাবে বিভক্ত হয়, যেখানে অপত্য বা শিশু কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান হয়। তুমি যদি এই দুই লাইনে দেখো, এই কথাগুলোই মূলত লেখা আছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তা হলো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে এই মাতৃকোষ এবং অপত্য কোষ এর ক্রোমোসোম সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ এটি সমান থাকে। এখানে একটি কথা আছে, মাতৃকোষ কি আর অপত্য কোষ কি। মাতৃকোষ মানে যে কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হচ্ছে। যেমন আমাদের জন্ম হয়েছে মাতা থেকে, আমরা মায়ের গর্ভ থেকে বের হয়ে আসছি। ঠিক তেমনি কোন একটা কোষ থেকে যখন আর একটা কোষের সৃষ্টি হচ্ছে, তাহলে যে কোষ থেকে সৃষ্টি হয় তাকে মাতৃকোষ বলে। এটি কি বুঝতে পারছো? আরেকবার বলেন তো। এখানে তো লেখাই আছে, তুমি মনে হয় খেয়াল করোনি, এটা আমি আবার দেখাই দিচ্ছি। মনে করো যে এটা একটা কোষ, এটা একটা কোষ।
এইটা ভাগ হয়ে দুইটা দিকে ভাগ হয়ে গেল, এটা নতুন একটা কোষ তৈরি করলো, এই পাশের অংশ নতুন একটা কোষ তৈরি করলো, তাহলে কোষ কটা হলো? দুইটা। তাহলে আগে যে কোষটা ছিল ওই কোষ থেকে কি ওই দুই ধরনের জন্ম হলো না? হ্যাঁ। তাহলে আগের কোষের নাম হলো কি মাতৃকোষ, মানে মা আসে। হুম। আর পরের দুই কোষকে বলা হয় অপত্য কোষ, অপত্যর বাংলা হলো শিশু কোষ। বুঝছি। কি বুঝছো? হুম। আচ্ছা, এখানে বলা হচ্ছে মাতৃকোষ এবং শিশু কোষে ক্রোমোসোম সংখ্যা সমান থাকবে। তার মানে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হলে সমগুণ সম্পন্ন একই রকম কোষ সৃষ্টি হয়। ঠিক এই কারণে মাইটোসিস প্রক্রিয়াকে আমরা সমীকরণিক প্রবাহ, মানে এটাও বলতে পারি। মানে সমীকরণে যেমন এক্স আর ওয়াই দুই পক্ষ সমান হয়, এটা তো ঠিক সেম ঘটনা ঘটে। এখন মাইটোসিস প্রক্রিয়ার ধাপসমূহ। মাইটোসিস প্রক্রিয়াতে মূলত 5টি ধাপ আছে। ফার্স্ট ধাপ হলো তোমার প্রোফেজ। প্রোফেজে কি ঘটে একটু ছবির দিকে খেয়াল করো। এই যে সুতার মতো জড়ানো যে ক্রোমোজোম গুলো আছে, এগুলো ক্রমান্বয়ে কুণ্ডলী পেকে খাটো মোটা হয়। তো কুণ্ডলী পেকে যখন খাটো আর মোটা হয়, তখন এইগুলোর নাম দেওয়া হয় ক্রোমাটিড। কি নাম দেওয়া হয়? ক্রোমাটিড। তো কুণ্ডলী পেকে খাটো এবং মোটা হওয়ার সময় এদের ভিতর থেকে পানি বের হয়ে আসে, পানির অপসারণ ঘটে। এই বিষয়টি এখানে আমাদের গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা কাপড়কে পানিতে ভিজানো থাকলো, সেটিকে যদি পেঁচানো হয়, হাতে পেঁচালে কি পানি বের হয়ে যায় না? হ্যাঁ। কাপড় তো আমরা চিপায় ফেলি নাকি, ওইভাবেই তো ফেলি। হুম। ঠিক এটাও তাই, সেই অবস্থায় এটা। আহ তাহলে ক্রোমোসোম গুলো যখন এরকম খাটো আর মোটা হয়, এটা দেখো, এখানে তুমি যদি একটু খেয়াল করো, এই যে দেখো, এটা ক্রোমোসোম গুলো আগে ছিল সুতার মতো জড়ানো। সুতার মতো জড়ানো মানে এইরকম, মানে সুতা হ্যাঁ। যেরকম এলোমেলো করে রাখলে যে এরকম। তারপরে এটা ওই যে তুমি বললাম হাতে পেঁচায় নিলে যে খাটো আর মোটা হয়, ঠিক সেটা হচ্ছে এটা। সেটা হওয়ার পর কিন্তু এগুলো যে এরকম হয়েছে। বুঝতে পারছো কি? হ্যাঁ। এই যে মাঝখানে একটা ফোঁটা দেখিচ্ছ না, এই হ্যাঁ। ফোঁটার নাম হলো সেন্ট্রোমিয়ার বিন্দু। কি বিন্দু? কি? সেন্ট্রোমিয়ার বিন্দু। আর এই যে ক্রোমোসোম, এই যে নিউক্লিওলাস, যেটা নিউক্লিয়াসের মূল কেন্দ্রীয় অংশ, এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। দেখা আছে, এই যে লেখা আছে লুপ্ত প্রায়, লুপ্ত মানে বোধহয় হারিয়ে যায়। আর এখানে আর একটা যন্ত্র তৈরি হয়েছে, তার নাম হলো স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রটা কি? এটা মনে করো যে আমাদের গ্রাম অঞ্চলে অনেকগুলো রশি পরপর লাগিয়ে আমরা অনেকগুলো বস্তুকে ঝুলে রাখার জন্য সিকে তৈরি করি না? হ্যাঁ। ঠিক তার মতো দেখো স্পিন্ডল যন্ত্র, মানে খাড়া ডাবের মতো গোল হয়ে গেছে, দেখো না মাঝখানে মোটা। হুম। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে এই কেন্দ্রে থাকে হলো সেন্ট্রোসোম। কি থাকে? সেন্টোসা।
এই সেন্ট্রোসোমটা যখন পরিবর্তন হয় তখন তার নাম হয় সেন্ট্রিওল। কি নাম হয়? সেন্ট্রিওল। দেখো এখান থেকে ওই যে বাল্ব যেরকম আলো দেয় সেরকম আলো ছড়িয়ে পড়ছে না? হ্যাঁ, এটার নাম হলো স্টার রে। কি নাম? স্টারের। এইভাবে তোমার মনে করো দুইটা, একটা প্রাণী একটা উদ্ভিদ, এই ছবিটা এখানে দেওয়া আছে। তো এই ছবি ধরে তোমাকে বিবরণটা পড়তে হবে। যদি পড়ো তাহলে কিন্তু খুব সহজে মনে থাকবে। এ দেখো আমি এই যে স্টার রে, এই যে রশ্মি বিচ্ছুরণ হয়, এগুলো দেখো এই অংশগুলোই পড়ানো। তাহলে ছবি ধরে পড়লে কিন্তু পড়া এখনই হয়ে যাবে। আর যদি মুখস্থ করো তাহলে কিন্তু পড়া সহজে হতে যাবে না। বুঝতে পারছো তো? হ্যাঁ, তো কি করবো, অঙ্ক মুখস্থ করবা না বুঝে বুঝে ওরকম ছবি ধরে ধরে দেখবা? ছবি ধরে দেখবো। হ্যাঁ দেখবা, এবং ছবিটা আঁকার লাগবে কিন্তু। হোক কলম দিয়ে আঁকাও, একটু ভুল হোক বা একটু ইয়ে হোক, কলম দিয়ে আঁকাও, তাহলেই হবে। পেন্সিল দেখাতে পারলে আরো ভালো, কিন্তু পেন্সিল না থাকলে কলম দিয়ে আঁকাবা। অ্যানাফেস। এনাফেস তো এরকমই। হ্যাঁ শোনো আগে, এই অ্যানাফেজের আগে আরেকটা অংশ আছে, এটা হলো মেটাফেজ। মেটাফেজের আমরা অনেক সময় বলি না একটু মেডেলে অবস্থান করো। মেডেল মানে কি? মাঝামাঝি। এই দেখো একদম সার হয়ে মাঝখানে দাঁড় করেছে। হ্যাঁ, তার মানে এই যে তোমার ক্রোমোসোম গুলো আরো খাটো আর মোটা হয়ে এরা কেন্দ্রের দিকে অগ্রসর হয়, ইয়ে মানে মাঝখানের দিকে অগ্রসর হয়। পৃথিবীর সাথে যদি তুলনা করো তাহলে ভূগোলে তুমি যা দেখবা, পৃথিবীর এই যে উপরের প্রান্তর নাম উত্তর মেরু, নিচের প্রান্তের নাম দক্ষিণ মেরু, আর মাঝখানের যে এলাকা, এই এলাকার নাম হলো তোমার বিষুবীয় এলাকা। এবং দেখো এখানেও লেখা আছে বিষুবীয় এলাকা, এই যে বিষুবীয় এলাকা লেখা আছে। কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি যদি এখানে পৃথিবীর একটা ছবি আঁকাই, দেখো এই পৃথিবীর উপরে এই মাঝখানে আমি রেখা দিলাম, এই যে মাঝখানে যে টানটা দিচ্ছি এটার নাম হলো বিষুবীয় অঞ্চল। কি নাম এটার নাম? বিষুবীয় অঞ্চল। আর এই যে প্রান্ত ভাগ, এই যে প্রান্ত ভাগ, এটার নাম হলো মেরু অঞ্চল। তাহলে মাঝখানের নাম বিষুবীয় অঞ্চল, আর দুই প্রান্তের দিকে আছে কি মেরু অঞ্চল। মনে থাকবে তো? উপরের দিকে উত্তর মেরু, নিচের দিকে হলো দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। আচ্ছা, আমার মনে হয় এটা ক্লিয়ার। হ্যাঁ, এরপরে হলো অ্যানাফেস। একটা কথা মনে রেখো, অ্যানাফেস শব্দটার এরকম একটা ব্যাখ্যা দিবে, অ্যানা ফেনা তেনা করব সব ফানা ফানা, মানে সব ছিঁড়ে একেবারে ফানা ফানা করে ফেলবো। সেখান থেকে তুমি মনে করবে অ্যানাফেস। কেন? এই যে দেখো তো, একটু আগে যে ক্রোমোসোম গুলো ছিল মাঝখানে জড়ো হয়ে সার হয়েছিল, কি তাই হয়? তাই হয়েছে কিনা? হ্যাঁ, তাহলে দেখো এই সেন্ট্রোমিয়ার বিন্দুতে এরা বিভক্ত হয়ে দুই মেরুর দিকে এরা ছুটছে। সবগুলো যখন ছুটছে দেখো এই যে সেন্ট্রোমিয়ার বিন্দুতে এরা আলাদা হয়ে গেছে, এরা আলাদা হয়ে গেছে। এরা আলাদা হয়ে এরা বিভিন্ন অক্ষরের মতো হয়ে কিন্তু চলে গেছে। কেউ হয়েছে ইউ, কেউ হয়েছে ভি, কেউ হয়েছে আই, এই অক্ষরের মতো হয়ে কিন্তু এরা গেছে। এই যে বিভিন্ন অক্ষরের কথা এখানেও লেখা আছে, এই যে ভি এল জে আই, এগুলো আছে না? হ্যাঁ। আচ্ছা, এরপরের প্রক্রিয়ার নাম হলো টেলোফেজ।
টেলোফেজ প্রক্রিয়াটা আসলে কি রকম? এই পর্যায়টা প্রোফেজ পর্যায়ে ঠিক বিপরীত। প্রোফেজ পর্যায়ে সুতার মতো জড়ানো অংশ কুণ্ডলী পাকছে, মানে প্যাঁচ লাগছে এবং খাটো আর মোটা হয়েছে। এবার কুণ্ডলী গুলো ফেটে শুরু করবে। আগে পানি বিযুক্ত হয়েছে, পানি বের হয়ে গেছে, এবার পানির যোজন ঘটবে এবং এটা ঠিক পূর্বের অবস্থায় আগে আবার নিয়ে যাবে কোষটাকে। এবং দেখো দুই পাশে দুইটা নতুন কোষ সৃষ্টি হলো, ফলে এই অংশটা আলাদা হয়ে একটা পূর্ণাঙ্গ কোষ হবে, আর এই অংশ আলাদা হয়ে একটা পূর্ণাঙ্গ কোষ হবে। আর উদ্ভিদের বেলায় এটা নর্মালি আলাদা হয়ে গেছে, এবং এই উদ্ভিদ এবং প্রাণী কোষগুলো পাশাপাশি কিন্তু দেয়া আছে। এই মোটামুটি আমাদের কোষ বিভাজন প্রক্রিয়ার পুরো ধাপগুলো। তুমি যদি ছবি দেখে পড়ো, ইনশাল্লাহ এরকম তুমি নিজেও যে কোনো সময় পড়াতে পারবা, বিষয়টা বুঝাই দিতে পারবা, বিষয়টা পরীক্ষায় লিখতে পারবা। ঠিক আছে, তাহলে আমি এখন পর্যন্ত যা পড়ালাম সেগুলো তুমি একটু দেখে নাও।